নমস্কার, রেডিও নিউ টাউনে সকলকে স্বাগত সমস্ত বন্ধুদের। যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে জানাই স্বাগত রুথলেনের তরফ থেকে। এবং আমার সঙ্গে আজকে রয়েছেন বিশিষ্ট অভিনেতা শ্রী বিপ্লব দাশগুপ্ত। কেমন আছো? ফার্স্ট ক্লাস। নমস্কার রেডিও নিউ টাউনের শ্রোতা এবং দর্শকদের আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। আজকের দিনটা একটু বিশেষ, কারণ আজকে 24শে জুলাই। আপামর বাঙালির কাছে আজকের দিনটা একটু বিশেষভাবেই বিশেষ, তাই না? হ্যাঁ, বিশেষ করে যারা বিনোদন শিল্পের সাথে জড়িত, সিনেমার সাথে জড়িত, তাদের কাছে তো এই দিনটা ভুলবার নয়। আমার মনে আছে আমি যেহেতু ছাত্র জীবনে উত্তম কুমারের অন্ধ ভক্ত ছিলাম, আজকে হয়তো অতটা অন্ধ নই, এবং আমার খুব রাগ হয়েছিল কারণ খবরটা আমাকে বাবা ঘুম থেকে ডেকে ওট 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 দেখ উত্তম কুমার মারা গেছেন। তো সেটা আবার এখনও মনে আছে যে, এবং আমার বাড়ি আনোয়ার শাহ রোডে, সেখান দিয়ে মিছিলটা যায়। তখন NT2 স্টুডিওটা ছিল, লেক গার্ডেন্স ফ্লাইওভার হয়নি, এবং সেটা একটা এমন একটা দিন যেটা মনে করলে কষ্ট তো হয়, আবার এটাও ভাবি যে উনি ওই সময় চলে গেলেন বলে বোধহয় আজকে আমাদের মনে এতটাই উজ্জ্বল এবং প্রতি মুহূর্তে তাকে আমরা উদযাপন করছি। একেবারেই তাই। 1980 সালের সেই 24শে জুলাই কলকাতা শহর প্রায় থমকে গিয়েছিল। তার কারণ যে ছবিটা আমরা দেখতে পাই, কারণ আমি তখন ভীষণ ছোট সেই দিন, যেদিন এসছিল, জাস্ট আমার 1 বছর বয়স। তো কিন্তু পরবর্তীতে যখন আমি সেই নিউজ পেপার কাটিং বা সেই ছবিগুলো দেখেছি কলকাতার শহর কেমনভাবে থমকে গিয়েছিল। বাড়ির মেয়েরা কেমন করে জানলা দিয়ে, বারান্দা থেকে তারা শেষবারের মতো তাদের প্রিয় মহানায়ককে চোখ ভরে দেখছিলেন। হ্যাঁ, এবং এটাও মনে আছে আমার যে ওনার কিছু পাগল ভক্ত শ্মশানে ঝামেলা করেছিল যে গুরুর বডি পোড়াতে দেব না, এবং যার জন্যে লাঠিচার্জ করতে হয়েছিল এরকমই। এবং বাংলার প্রত্যেকটা ঘরে সংস্কৃতিতে ওনার অভিঘাত, আমার মনে হয় না যে এইরকম অভিঘাত কোনো অভিনেতার আজ পর্যন্ত হয়েছে। একেবারে। এখনও কিন্তু যখন অষ্টমীর দিন ধুতি পাঞ্জাবি পরে হয়তো এই জেন জি বা তারপরে মিলেনিয়াল থেকে জেন জির বাচ্চারাও কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে তারা ভাবে উত্তম কুমারের মতো লাগছে। হ্যাঁ, সেটা তো বসন্ত বিলাপের সংলাপে আছে চিন্ময় রায়, একবার বলো তুমি আমায় বলো উত্তম না কুমার। না আমি উত্তম কুমার, একবার বলো না। ওনারা চিরকালই আইকন, যে কোনো যদি পেয়ার হতো, প্রেমিক প্রেমিকা, নিজের কি ভাবছিস, উত্তম সুচিত্রা। একেবারেই তাই। তো সেখান থেকে আসি যে এই উত্তম কুমার মহানায়ক, কিন্তু তিনি একটি শখের নাটকের দল, আমরা শখের নাটকের দল এই কারণে বললাম কারণ সেটা অ্যামেচার দল ছিল বলে। তাকে মূলত মোটামুটি ভবানীপুরের সবাই তাকে জানতো যে ভীষণ হেলথ ফ্রিক, তিনি হাঁটেন, তিনি সুইমিং করেন, সুইমিং চ্যাম্পিয়নও হয়েছেন। কিন্তু আহিরি টোলায় কেমন করে তিনি এরকম শখের নাটকের দল চালালেন, সেগুলো নিয়ে যদি একটুখানি বলো। না, এটা তো শুধু নাটকের দল না, যাত্রাও করতেন উনি। তো যেটা উত্তম কুমার তো পোর্ট কমিশনার্সে চাকরি করতেন, এবং অভিনয়ের প্রতি ঝোঁকটা কিন্তু ওনার চিরকালই ছিল। পরবর্তীকালে উনি সিনেমা জগতে আসার কথাটা ভাবেন, এবং প্রথম দিকে চরম ব্যর্থ হন, এবং এরকমও ঘটনা হয়েছে ওকে স্টুডিওর দরজা থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। এবং প্রথম দিকে যে কটা ছবিতে উনি কাজ করেছেন সবগুলো ব্যর্থ, এবং অরুণ কুমার এবং ফ্লপ মাস্টার জেনারেল নাম হয়ে গিয়েছিল। তারপরে যখন বসু পরিবার হলো, তারপর থেকে ওনাকে আর ফিরে তাকাতে হয়নি। এবং আমার এটা মনে হয় এই সাদৃশ্য কিন্তু আমরা অন্য জায়গাতেও পাই। আমরা কিন্তু অমিতাভ বচ্চনের যদি ইতিহাসটা দেখি, যে ওনার প্রথম 12টা ছবি কিন্তু চলেনি, এবং উনি ঠিক করেছিলেন যে ফিরে এসে আবার চাকরি করবেন। জঞ্জির রিলিজ করার পরে ওনার পুরো ক্যারিয়ারটা সম্পূর্ণ ঘুরে গেল। উত্তম কুমার ক্ষেত্রেও তাই। এবং তারপরে আমি মনে করি আজকে আমাদের বহু জায়গায় পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং হয়,
তো উনি হচ্ছেন আদর্শ উদাহরণ এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের, নিজের ব্যক্তিত্বকে আমি কী করে গড়ে তুলব। এবং আমার যেটা কর্পোরেট ওয়ার্ল্ডে বলা হয় স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, সোয়াট অ্যানালিসিস, যে আমার উইকনেসটা কী, এই উইকনেসটাকে আমি কী করে স্ট্রেংথে কনভার্ট করব। এবং এটা আমরা জানি যে এটা আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়, সৌমিত্রদার মুখে শোনা, যে উজ্জ্বলাতে দেবদাস রিলিজ করেছে, তো সৌমিত্রদা এবং উত্তম কুমার পাশাপাশি বসে প্রিমিয়ার দেখছেন, এবং সৌমিত্রদা বলছে, দেখছো দাদা এই কি খারাপ প্রজেকশন, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো উত্তম কুমার সৌমিত্রকে বললেন যে তোর কথা তো কিছু বুঝতে পারছি, আমার তো কিছুই বুঝতে পারছি না, মানে এত জড়ানো। তো উনি জানতেন যে ওনার উচ্চারণটা জড়ানো, এবং যে দুর্বলতাটাকে উনি কনভার্ট করলেন স্ট্রেংথে। উনি কোনো দিনই তোমায় বলবেন না রুথলিন কেমন আছো, কেমন আছো রুথলিন, আছো, এটা উনি স্টাইল করে ফেললেন। হ্যাঁ, এবং এটা কিন্তু ওনার একটা সাংঘাতিক ক্ষমতা, যে আমার দুর্বলতাটাকে কী করে আমি স্ট্রেংথে পরিণত করব। এবং যদি জানতেম, শুটিংয়েও সৌমিত্রদা একটা গল্প বলেছেন যে তখন ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তো উনি এসে সৌমিত্রদাকে জিজ্ঞেস করেছেন যে আজ কী করছিস শুটিংয়ের পরে, সেরকম কিছু, চল আড্ডা দেবো। তারপর শট হচ্ছে সৌমিত্রদা ফ্লোরে বসে আছেন, তো উনি একটা রিফলা একটা লাইন বোধহয় বারবার এনজি হচ্ছে না, উচ্চারণটা পরিষ্কার হচ্ছে না। আর সৌমিত্রদা বলে যে উনি এমন একজন অভিনেতা, এনজি করে ধন্য করে দিতেন। মানে হয়তো বললেন যে তোমার ভ্রা না কাটো, মানে কাটোটা যেন অন্যের অপরাধ, ওনার নয়। তো ওনার ওই স্টাইলটা ছিল। তো সৌমিত্রকে বলছি কী করছো, কি স্ক্রিপ্ট রাইটার রয়েছে, বলে না এই শব্দটাকে চেঞ্জ করে সহজ করে দেবে। না ভেবে লিখেছে, আমি করবো, তুই দাঁড়া হয়ে যাবে। বলে কিছুক্ষণ পরে হট করে বললেন, এ পুলু তুই একটু বাড়ি যা তো, হ্যাঁ তুই একটু বাড়ি যা। আমি বাড়ি চলে এলাম। তার কিছুক্ষণ পরে উনি এসে বললেন শটটা হয়ে গেছে, দে তোর লম্বা একটা সিগারেট দে, তো তোমার হার্ট অ্যাটাক না কিচ্ছু আনতে। বলে সে দিচ্ছি আমি, তুই আমাকে ফ্লোর থেকে বার করে দিলে কেন? বলে না, তোর তো উচ্চারণটা খুব স্পষ্ট, আমি তোকে দেখে না সেলফ কনসিয়াস হয়ে যাচ্ছিলাম। তো অত বড় অভিনেতা, তার কিন্তু এটা আমি অনেকের ক্ষেত্রে শুনেছি। যেমন হেমন্ত মুখোপাধ্যায়কে আমার ভাই সুর দিচ্ছেন সমর্পিতা ছবিতে, তখন হেমন্তদা বলছেন যে সঞ্জয় এটা কি করেছো, এটা মান্নাবাবুর সুর, আমার গলায় লাগবে না, বেসুর হয়ে যাবে, বেসুর, মানে বলতে পারতেন যে বেসুরো হয়ে যাবে। এই যে হিউমিডিটি, যে বিনম্রতা, যেটা আজকের দিনে ভীষণ বিরল। সামান্য কিছু করলো, দুটো ক্যালটাইমসে ছবি বেরোলো, দুটো টিটুতে ছবি বেরোলো, ধরাকে সরা জ্ঞান করলো, গম্ভীর গলায় কেমন আছো বললো দা, মানে কেমন টোনাল কোয়ালিটি পাল্টে যায়। তো এগুলো শেখবার, এরকম আরও অনেক অজস্র ঘটনা আছে যেগুলো আমরা জানি, যেগুলো একটা আজকে উত্তম কুমার একমাত্র অভিনেতা চার্লি চ্যাপলিনের পরে যিনি মারা গেছেন, 44 বছর হয়ে গেল, 44 বছর পরেও কিন্তু উদযাপিত হচ্ছেন। অ্যাবসলিউটলি, মানে এটাই বোধহয় সেলিব্রিটির ডেফিনেশন। আমরা আজকাল অনেকেই বলেন না যে আমি সেলিব্রিটি, বা আমার এত ইনফ্লুয়েন্সার্স, বা আমার এত ফলোয়ার্স। না, এবং আমি বলছি যে বহু বিখ্যাত অভিনেতা, দিলীপ কুমার ব্রিলিয়ান্ট অ্যাক্টর, বলরাজ সাহনি ব্রিলিয়ান্ট অ্যাক্টর, সৌমিত্রদা, মার্লন ব্র্যান্ডো, রিচার্ড বার্টন, 44 বছর মারা যাওয়ার পরে এইভাবে উদযাপিত কেউ হন না। এবং সেটা কিন্তু বিনা কারণে হতে পারে না, কারণ আমরা সাধারণত না খুব মুগ্ধ হয়ে যাই, দেখি কী করলেন, খুব বিশ্লেষণ করে দেখি না যে কেন উনি আজকেও এত প্রাসঙ্গিক। এবং এই যে রিসেন্টলি যে একটা ছবি হয়েছে অতি উত্তম, সেখানেও গিয়ে আমরা দেখেছি যে ওনার অভিনয়টা অত পুরনো হয়েও কিন্তু প্রাসঙ্গিক আজকের অভিনয়। এবং শম্ভু মিত্র কাকে বলে নাট্যকলা বলে একটা বইয়ে লিখেছিলেন যে অভিনেতার, বলে আমি আমার বাচনভঙ্গি রেকর্ড করতে দিই না, কারণ 40 বছর পরে আমার বাচনভঙ্গিটা পুরনো হয়ে যাবে। যে অভিনেতা তার বাচনভঙ্গিকে 40 বছর বাঁচিয়ে রাখতে পারে, সেই কালোজয়ী অভিনেতা। দেয়া নেয়া কিন্তু 63 সালের ছবি, অ্যান্টনি ফিরিঙ্গি 67 সালের ছবি, মানে 63 সাল মানে হচ্ছে 37 এবং 24, মানে 61 বছর আগের ছবি। সেখানকার ওনার বাচনভঙ্গি, যেরকমভাবে আমরা কথা বলি, এগুলো কিন্তু মা কেমন আছে রে,
ও আচ্ছা, তুই মানে যেরকম আমরা বলছি তো ফলে, এবং ওটাও কিন্তু একটা গল্প যে সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে একটা সংলাপ আছে যে যখন উনি দেবী চৌধুরানীতে ব্রজেশ্বরের ভূমিকায় তার জীবনে প্রথম অভিনয় করছেন, তখনকার দিনে দোর্দণ্ড প্রতাপ অভিনেতা মুকুন্দ লাহিড়ীর সাথে, এবং তার প্রতাপে সবাই কাঁপে পাগার সামনে গিয়ে, হ্যাঁ হ্যাঁ। তারপরে যখন, আর উনি একটু পুরনো ধাঁচের অভিনেতা, শুনেছে বোধহয় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়েছে, হ্যাঁ শুনেছি। এ বয়সে এতগুলো টাকা কোথা থেকে পাবো সে ব্যাপারে কিছু ভেবেছো? হ্যাঁ কাকাকে, এটা কি স্বগতোক্তি না হলিউড স্টাইল? এই যে হলিউড স্টাইল কথাটা কেন সত্যজিৎ রায় লিখলেন, কেন সত্যজিৎ রায় তার লেখাতে খুব পরিমিত থাকতেন, মানে অযথা বাক্য ব্যয় করতেন না। কারণ উত্তম কুমার হলিউডের অভিনেতাদের থেকে অভিনয় শিখতেন, এবং এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে উনি তো ইংরেজিটা ভালো জানতেন না, তাহলে কি শিখতেন? সেটা হচ্ছে যে উনি, তুমি যদি মার্সেলো মাস্ট্রানির ছবি দেখো, তুমি দেখবে যে উনি মার্সেলো মাস্ট্রানি চুলের স্টাইল থেকে শুরু করে, হাঁটা থেকে শুরু করে অনুসরণ করতেন, অনুকরণ নয়। এমনকি ভাষাটা তো টুল, আমরা আজকে এক্সপ্রেস করছি, যে এক্সপ্রেস কথাটা বললাম, আমি অভিব্যক্ত করছি না বলে এক্সপ্রেস বললাম, আমি এটা ইংরেজি ভাষার টুল হিসেবে ব্যবহার করলাম। সেটা তো যে ইংরেজ তারা ছোটোবেলা থেকে শিখছে, তোমাকে তো আর বাংলা শেখার জন্যে স্পোকেন বেঙ্গলিতে ভর্তি হতে হয়নি, মাতৃভাষাটা আমাদের কারণ ছোটোবেলা থেকে চর্চা করছি, তো যেটা ছোটোবেলা থেকে চর্চা করি সেটা আমাদের মধ্যে থেকে যায়, হ্যাঁ। কিন্তু উত্তম কুমার তো ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েননি। তো আমি একটা ডকুমেন্টারি করার কথা ভাবছিলাম, সেটা এখনো পর্যন্ত হয়নি। ওটা রিসার্চ করতে গিয়ে আমি ভাবছিলাম যে কি উনি শেখেন হলিউড থেকে, কথা ডায়ালগটা কি শেখেন, ইংরেজি ভাষাটা তো ওনার সেরকম রপ্ত ছিল না। তো হঠাৎ করে আমি একটা ছবি দেখেছিলাম মার্সেলো মাস্ট্রানির, তাতে উনি তার বান্ধবীকে বলছেন ঠিক এইভাবে, why did you come last night? My dad doesn't like you at all. Next time when you come, make sure it is not there. Because if he doesn't like you, if he rejects you, I won't be able to do anything. তো এটা উত্তম কুমার যদি বাংলায় বলেন, তুমি কালকে কেন এসেছিলে, বাবা তোমার একদম পছন্দ করে না, এরপর যখন আসবে দেখো বাবা যেন, উনি ইন্টোনেশনটা তুলে নেন, নট দ্য ল্যাঙ্গুয়েজ। যে স্বাভাবিকভাবে কথা বলা, আমাদের এখানে সমস্যা হচ্ছে আমরা অভিনয় করতে গিয়ে ডায়লগ বলি, কথা বলি না। আর ওখানে যেটা হয় ওরা কথা বলে যে হ্যাঁ তুমি কালকে এসেছিলে রুথনিন, আমি জানতাম কিন্তু আমি তোমাকে ফোনটা করা হয়নি। যে মুহূর্তে ক্যামেরা বসিয়ে দেবে আমি জানতাম তুমি এসেছিলে রুথনিন, আমি এটা কৃত্রিমতার মতো একটা কৃত্রিমভাবে কথা বলার চেষ্টা করব, যেটা আমার মনে হয় আমাদের এখানকার এই পার্ট অফ ইন্ডিয়ার বড় দুর্বলতা, যে আমাদের থিয়েটারে হ্যাং আপটা আছে বলে সিনেমাতে, যে কারণে নায়কে আছে যে সিনেমাতে বাড়িয়ে বলতে নেই, সিনেমা যেরকম আমরা কথা বলি সেইভাবেই হবে, একটু বাড়িয়েছ কি তুমি মরেছো। তো এরকম অনেক অনেক উদাহরণ আছে যেগুলো ওনার ডেডিকেশন, ওনার প্রতি মুহূর্তে, এবং তুমি যদি খুব কেয়ারফুলি সিনেমা দেখার সময় শট দেখো, যে একটা শট তো আলাদা, তো থিয়েটার নয় যে টানা হচ্ছে, একটা কথা বললেন শেষ হয়ে গেল। এবং এই প্রত্যেকটা শট যখন তুমি দেখবে, যদি মন দিয়ে দেখো, দেখবে যে উনি ওখানেই আছেন। তখন ওনার বাড়িতে কী প্রবলেম, সকালবেলা কী খেয়েছেন, আগের দিন কার সাথে ঝামেলা হয়েছে, সমস্ত ভুলে গিয়ে ওনার সমস্ত সত্তাটা ওই শটের মধ্যে, মনে হচ্ছে যে এটাই বোধহয় ওনার প্রথম শট, এবং প্রত্যেকটা শটে সেটা পাওয়া যায়। কোনো কোনো হয়তো গল্পের জন্য ছবি চলে না, সেটা অন্য ব্যাপার, কিন্তু ওনার যে ডেডিকেশন, ওনার যে মানে এরকম, এমনকি ওনার শট না, কারণ আমার ভাগ্য হয়েছিল পীযূষ বসু আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, সন্ন্যাসী রাজার অনেকগুলো শুটিং দেখার, এবং একটা শুটিংয়ে বেনুদির শট, উনি ফ্লোরে আছেন, কারণ ওনাকে ফ্লোরে ডাকা হয়েছে, কারণ ওই শটটা হয়ে গেলে সন্ন্যাসী রাজার জাল কিনা সেই ইনভেস্টিগেশনটা হবে। উনি তখন এই সন্ন্যাসী রাজার মেকআপেই রয়েছেন। তো পীযূষদা এসে জিজ্ঞেস করলেন উত্তম কুমারকে যে দাদা বেনদীর একটা সাইলেন্ট শট আছে, সিঁড়ি দিয়ে নামা, ওটাকে নিয়ে নেবো?
আমি তো তখন কলেজে মুক্ত হয়ে ওকে দেখছি, কে বেনুদি কী করছে চিনিও না। পরে বেনুদির সাথে কুয়াশা যখন প্রচুর অভিনয় করেছেন, প্রায় 260টা এপিসোড একসাথে অভিনয় করলাম, তখন অনেক গল্প শুনেছিলাম। তো আমি দেখছি উনি এখানে শটটা হচ্ছে, যখন শটটা শুরু হলো উনি তাকিয়ে দেখছেন, একদম এক দৃষ্টে দেখছেন। বেনুদি নেমে আসবেন, ডাক্তার যে করেছিলেন মন্টু ব্যানার্জি এসে ক্যামেরাটা ব্লক করে দেবেন, তারপরে কাট করে যে আপনি যাবেন না সন্ন্যাসী রাজাকে দেখতে। শটটা হয়ে গেল। শটটা যে হয়ে গেল, পীযূষদা বললেন ফার্স্ট ক্লাস বেনুদি, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। হঠাৎ পীযূষ, হ্যাঁ দাদা, আমার মনে হয় তুমি শটটা না আরেকবার নাও। এবং তার বলার মধ্যে একটা বিনম্রতা আছে। কেন দাদা, কী গণ্ডগোল? বেনু তো সিঁড়ির দিকে তাকিয়ে নামছিল, আমরা তো নিজের বাড়িতে সিঁড়ির দিকে তাকিয়ে নামি না, তাতে রাজমহিষীর গেটটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা ওনার শট নয়। এই যে অবজারভেশন, এই যে শটটা চলাকালীন আমি এটাকে কি করে পারফেক্ট করব, যেমন আমারও শট নয়, মানে এটা আমারও শট নয়। এবং আমি এরকম নিজেও দেখেছি এবং অনেকের কাছে শুনেছি। শৈলেন মুখোপাধ্যায়, যিনি ভূপতি করেছেন চারুলতায়, যদি জানতেমে বললেন যে এরকম একটা ঘটনা ঘটেছিল, সাংঘাতিক ঘটনা, যে উনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন শৈলেন মুখোপাধ্যায়, আর উনি ব্যারিস্টার হিসেবে ঘরের মধ্যে লাইট জ্বালাচ্ছেন, প্রশ্ন করছেন। তো এদিকে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকায় না, যে ওগুলো 23শে ডিসেম্বর রাত্রে রাত 10টার পর সন্তু কোথায় ছিল? স্যার ও তো বাড়িতেই ছিল। তবেটা তো আমি বলবো। এটা ওনার সেই টিপিক্যাল স্টাইলে তো সেটা বলেছেন, রিহার্সাল করেছেন। কিন্তু টেকের সময় উনি হঠাৎ ওই কোথায় ছিল স্যার, বাড়িতেই ছিল, তবে মানে মুখের কাছে গিয়ে তবেটা তো আমি এরম করেছেন। শরীর মুখার্জি কাট কেটে তুমি তো রিহার্সাল এটা করনি। বলে হ্যাঁ আমার ভুল হয়েছে, তোমাকে আমার বলে দেওয়া উচিত ছিল যে আমার বাইফোকাল লেন্স, তোমাকে যদি আমার কাছ থেকে দেখতে হয় আমাকে এরকম করে দেখতে হবে। তো এই যে এই মুহূর্তের মতনই ভেবে ফেলেছেন ওটা। সো সেই ছোট ছোট হাজারো কারণ আছে যে প্রতি মুহূর্তে আমি ভাবছি যে এটাকে আমি আরও কী করে ভালো করতে পারি, এবং ভালোর তো শেষ নেই, কিন্তু চেষ্টা তো আমাকে করতে হবে। যে আমি যেহেতু উত্তম কুমার, আমি যেটাই করব সেটাই লোকে অ্যাকসেপ্ট করবে, এই মনোভাব নিয়ে যদি চলতেন তাহলে কিন্তু মারা যাওয়ার 44 বছর পরে উনি বেঁচে থাকতেন না, উনি উদযাপিত হতেন না। একদমই। এই উদযাপিত হওয়া বা সেলিব্রেটেড হওয়া, এটা বোধহয় একটা বড় ব্যাপার। ঠিক এটা একটা শিক্ষণীয়। আমরা এখন যেটা বলি, পরবর্তী জেনারেশন আমরা সবাই ভীষণভাবেই এক্সাইটেড থাকি। আমরা সবাই এক্সাইটেড থাকি এটা ভেবে যে আজকে আমি সেলিব্রেটেড, তার মানে আমি খুব বড় সেলিব্রিটি। কিন্তু না, উত্তম কুমারের কাছ থেকে কিন্তু এটা শেখবার। এটা শুধুমাত্র অভিনয় নয় রুতলিন, আমরা যে কাজটাই করি সেই কাজটাকে আরও ভালো করার তো কোনো শেষ নেই। তো আমি যদি মনে করি যে হ্যাঁ হয়ে গেছে আমার যা জানার, আমার নতুন করে আর কিছু জানার নেই, তার মানে কিন্তু শিল্পী হিসেবে আমি শেষ হয়ে গেলাম, সেটা ওনার কোনো দিনই মনে হতো না। প্রত্যেক দিনই মনে হতো যে আমি, ইনফ্যাক্ট আরেকটা আমার অনেক ঘটনা মনে পড়ছে, এটাও ওনাকে আমার লাস্ট দেখা ওনার শুটিং, সেটা হচ্ছে 78 মারা যাওয়ার ঠিক 2 বছর আগে পলাশ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উনি বোধহয় ভাইপো ছিলেন পলাশ বন্দ্যোপাধ্যায়, রাজা সাহেব বলে একটা ছবি, উনি কাপালিকের পাঠ করছেন। তো সেখানে একটা ঢুকে দেখলাম উনি লাল পরা, একদম কাপালিকের মতো, ধুতিটাও লাল, এবং তপতী ভট্টাচার্য বলে একজন অভিনেত্রী, তিনি বিশাল বড় হিরোইন না, তিনি ট্রাইবাল মেয়ের পাঠ করছেন। এরকম সিঁড়ি, মন্দিরের পাটাতন, তারপরে মন্দির ঠাকুর দেখা যাচ্ছে, ওনারা পাটাতনে বসে আছেন, ক্যামেরা ধরে এটা যদি পাটাতন হয়, উত্তম কুমার ওদিকে, তপতী ভট্টাচার্য যেদিকে, পেছনে মূর্তিটা দেখা যাচ্ছে। ওনার ডায়ালেক্ট হচ্ছে যে লেখা যত খুশি খা, আমার এস্টেটে মদের কোনো শ্বাস নাই, তোর বাপটা বড় ভালো ছিল রে লাচ, ও ধাক্কা দেবে, ফ্রেম আউট হবে, শট শেষ হয়ে যাবে। আমি গেছি ওই দীপক দাস, যিনি আমার বাবা তখন একটা ছবি প্রডিউস করছিলেন, দীপক দাস তখন ক্যামেরাম্যান, ও ডেট নিতে। তা আমি যাওয়া দিত, এগুলো আসো একদমই বসিয়ে দিয়েছি উত্তম কুমারের পাশে। আমি তো কাঁপছি, মানে কি করব, প্রণাম করব যদি রেগে যায়, কথা বলবো যদি রেগে যায়, অস্বস্তিটা এটা এরম করে। আর উনি এরকম করে গোপটা এরকম করছেন, মাঝে মধ্যে দেখছেন যে কে এসছে যার জন্য এত। পলাশ দা কেমন আছো বিপ্লব, তখন আমি নিউজ পড়ি, সবে নিউজে ঢুকেছি।
তো ভালো আছি, তো চা খাবে? হ্যাঁ। উনি ভাবছেন যে কী ভাই, এই চা খাবে ফাখাবে বলছে। তো এবার চলে গেলেন। আমার আর ওনার সাথে প্রণামও করা হলো না, কথাও বলা হলো না, সেটা আমার একটা আফসোস। তো গিয়ে ওই ডায়ালগটা যখন শুরু হলো, উনি একটা একটা করে প্রশ্ন করছেন, আর পলাশ বন্দ্যোপাধ্যায় শুধু বলছেন হ্যাঁ দাদা। তো ধরে গেলে এরমভাবে মেয়েটার গালটা ধরে, লেখা যত খুশি পলাশ, হ্যাঁ দাদা। আমি যখন লেখা বলবো, বোতলটা কি এত দূরে থাকবে? আমার তো মনে হয় মুখের কাছে থাকবে, তাই না? হ্যাঁ দাদা। আবার লেখা, পলাশ, হ্যাঁ দাদা। আচ্ছা, আমি গালটা কিরম আলতো করে ধরবো না আমার একটু জোরে ধরবো? হ্যাঁ দাদা। লেখা যত খুশি খা আমার। আচ্ছা, এইটা বলার সময় মুখে আমার একটা ক্রূর হাসি থাকবে না? হ্যাঁ, হ্যাঁ দাদা। বলতে বলতে হঠাৎ তপতিকে বললো, তোমার চোখে তো আমি কিছু পাচ্ছি না গো, এরপর কী হবে যেন, তোমাকে আমি ভোগ করবো, সেই অসহায়তাটা তো নেই। তপতি ভট্টাচার্য কেঁদে ফেললেন। পলাশ ব্যানার্জি, এই উত্তম কুমার তখন বললেন, পলাশ এ তো কাঁদছে। পলাশ মানে তাকে আবার নিয়ে গিয়ে তাকে, মানে উত্তম কুমার বলেছে তার এক্সপ্রেশন হচ্ছে না, তো হাউ হাউ করে কাঁদছে। তো এরম 18টা প্রশ্ন উনি করেছিলেন, আর ও হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। কারণ উনি প্রত্যেক মুহূর্তে ভাবছেন। তাও বললেন যে আচ্ছা, আমার মাথাটা কি দূরে থাকবে, কাছে গেলে ফ্রেমটা একটু কম্প্যাক্ট হয়, হ্যাঁ দাদা। মানে এটা করেই যাচ্ছেন। এবং যেটা অসামান্য লাগলো, শটটা শেষ হলো, প্রচুর স্তাবক চলে এলো। দাদা মেকআপ রুমে চলো। না 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 না, আমাকে একটু চা দিতে বলো। তপতি ওর ক্লোজগুলো দেবে, আমাকে কিউ দিতে বলেছে, আমি কিউ দেবো, আমি একটু শুনবো। উত্তম কুমার বলছেন আমি কিউ দেবো, যেখানে অ্যাসিস্ট্যান্টরা কিউ দিয়ে থাকে এখানে সাধারণত। সেটা আমি ইনফ্যাক্ট আরেকটা এক্সপিরিয়েন্স করেছি, যখন আমি হোলি কনস্পিরেসি করছিলাম নাসিরুদ্দিন শাহর সাথে। উনিও কিন্তু প্রত্যেকটা অভিনেতা যখন অভিনয় করে কিউ উনি দেন। মানে এটা এগুলো হচ্ছে বড় শিল্পীদের গুণমান। মানে আমি মনে করি যে এই যদি বিনম্রতাটা না থাকে, তাহলে মানুষ শুধুমাত্র তো শিল্পীর জন্য উত্তম কুমারকে লোকে মনে রাখে না, মানুষ হিসেবে মনে রাখে, যে মানুষ হিসেবে কী ছিলেন। মানে তার সাহায্যের কথা ছেড়েই দিচ্ছি, অভিনেতা অভিনেত্রীদের যারা পাঠ করেছেন, রঞ্জিত মল্লিক থেকে শুরু করে শকুন্তলা বড়ুয়া থেকে অপর্ণা সেন পর্যন্ত, যে কি কমফোর্টেবল করে দিতে পারতেন উনি, যে সেটা সে এরকম হাজার জিনিস আছে যেগুলো ছোট 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 করে ভাবলে পরে আমরা বুঝতে পারবো যে কেন উনি 44 বছর পরেও তাকে নিয়ে আমরা আলোচনা করছি। ইনফ্যাক্ট এরকম অনেক সময় শুনেছি যেখানে উত্তম কুমার নিজে বলেছেন যে এই চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়কে, সেটা ঘটেছে সংসার সীমান্তের ক্ষেত্রে। এটাও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা শোনা, যে উনি নাকি চাওয়া পাওয়া যখন হয়েছিল, সেটা যাত্রী গোষ্ঠী, তরুণ মজুমদার ছিলেন, তরুণ মজুমদারকে উনি খুব ভালোবাসতেন। তো চাওয়া পাওয়ার পরে তরুণ মজুমদারের সাথে ওনার কোনো কাজ হয়নি। উনি নাকি মাঝরাতে একদিন 2-2:30টার সময় ফোন করে তরুণবাবু ফোন ধরেছেন, বলেছেন কি তরুণবাবু, আপনার ছবিতে আমায় তো আর পাঠ পেলাম না। কি উত্তম কুমার বলছে পাঠ পেলাম না? বলছে না, আমি তো শ্রীমান পৃথ্বীরাজ ফুলেশ্বরী, এইগুলো পলাতক, এগুলো তো আপনার, যদিও পলাতকের সময় সবাই বলেছিল উত্তম কুমারকে দিতে, উনি বলেছিলেন না, আমার নায়কটা অনায়কোচিত হবে, অনুপ কুমার করেছিলেন। তারপরে উনি সংসার সীমান্তের স্ক্রিপ্টটা নিয়ে ওনার কাছে যান এবং শুনেই বলেন যে না না, এটা পুলুর রোল, এটা আমার রোল না। কিন্তু খুব পশ্চিমবাংলার সিনেমার দর্শকদের কাছে দুর্ভাগ্য যে ওই সময় ঠিক হয়েছিল একটা ছবি হবে উৎপল দত্তের টিনের তলোয়ার। কাপ্তেনবাবু করবেন উৎপল দত্ত, প্রিয়নাথ করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর বীরকৃষ্ণ দা করবেন উত্তম কুমার। কিন্তু আনফর্চুনেটলি সেটা বোধহয় 1 আগস্ট মহরত হওয়ার কথা ছিল, বা এরকম একটা কিছু ছিল, 1980 সালে, এবং 24শে জুলাই উনি চলে যান। আর আমাদের দেখা হলো না টিনের তলোয়ারে। হ্যাঁ, ওটা বিরাট বিরাট দুর্ভাগ্য বলে আমি মনে করি। ওটা হলে, একে তো তরুণ মজুমদার পরিচালক, যিনি অসামান্য একজন পরিচালক শুধু নন, অনেকে জানেন না যে উনি কি অসাধারণ লেখেন। ওনার একটা বই আছে, অনেকগুলো বইয়ের মধ্যে একটা বই বলছে বাতিল চিত্রনাট্য, এবং এই বাতিল চিত্রনাট্যে আমি ওটা ওই স্টোরি টেল বলে একটা অ্যাপ আছে, সেখানে পড়েছিলাম পুরো বইটা। অনেকগুলো গল্প ছিল, তার মধ্যে একটা গল্প ছিল আমি পড়তে পড়তে কেঁদে ফেলেছি। সেটা হচ্ছে যে ওনার নাম দিয়েছেন হিরণ সেন, তরুণ মজুমদারের নাম, আর অ্যাসিস্ট্যান্টরা জমের মতো ভয় করে। উনি ক্রেনে রয়েছেন, একটি বাচ্চা ছেলে হিরণদা হিরণদা এই করিস,
তো উনি তাকিয়েছেন নিচে, দাঁড়া ক্রেনটা যখন নেমেছে, হিরণদা আপনার জন্য চিঠি বলে চলে গেল। তখন অ্যাসিস্ট্যান্ট থেকে উনি তাকালেন, বলে আমি বিশ্বাস করুন বলেছিলাম, ও শোনেনি। বলে চিঠিটা পড়লেন যে হিরণ, স্কটিশ চার্চ কলেজে আমরা একসাথে পড়তাম, আমি জানি তোর আমাকে মনে আছে কিনা, নামটা মনে নেই, বোধহয় মৃণাল বা কেউ হবে। তো আমি তখনই তোকে বলেছিলাম তুই বিশাল বড় একজন পরিচালক হবি, তো তোর সমস্ত যা যা কাজ বেরোয় কাগজে আমি কেটে কেটে রাখি, আমার ক্যান্সার হয়েছে, তো আমার খুব ইচ্ছে তুই যদি একবার দেখা করিস তাহলে একটু শান্তিতে মরতে পারি। কিন্তু উনি মনে করতে পারছেন না যে কে এই লোকটা। তো ঠিক আছে, ওর ঠিকানাটা দেখলো বাড়ির সামনে, তো উনি গেলেন, গিয়ে তারপরে এক ভদ্রমহিলার দরজা খুলে বললেন হ্যাঁ বলুন। তখন তো মানে পরিচালক তো মিডিয়ার জন্য কেউ চেনে না। বলছে আমার নাম হিরণ সেন। ও আচ্ছা আচ্ছা শুনছো, তোমার বন্ধু হিরণ এসছে। বলে হিরণ আয় ভেতরে আয়। ভীষণ একটা দারিদ্র্যের ছাপ, ছেঁড়া মশারি, দেখেই বোঝা যাচ্ছে উনি ক্যান্সারে ভুগছেন। বস, ওইটা নিয়ে এসো, ওই স্ক্র্যাপ বুকটা দেখ, তোর সব এগুলো রয়েছে। বলে উনি বাড়ি চলে এসে স্কটিশ চার্চ কলেজের অনেক ক্লাসমেটদের ফোন করে বলে এই মৃণালকে কেউ কিছুই বলতে পারছে না, প্লেসই করতে পারছে না। ঠিক আছে, হয়ে গেছে। ওই 3 মাস পরে উনি লেক মার্কেটে ওই ভদ্রমহিলাকে দেখলেন, বিধবা, সাদা শাড়ি পরা, বুঝলেন যে ও মারা গেছে। ওই ভদ্রমহিলা এলেন, এসে বললেন যে আপনাকে একটা অনুরোধ করবো, আপনি কি আরেকদিন আমাদের বাড়িতে আসবেন, ওই স্ক্র্যাপ বুকটা না আপনাকে আমি ফেরত দিয়ে দেবো, কারণ আমার স্বামী কোনো দিন স্কটিশ চার্চ কলেজে পড়েনি, কিন্তু আপনার একজন ভীষণ অনুরাগী, ওর খুব ইচ্ছে ছিল, এত ভালোবাসে আপনাকে যে ও ইচ্ছে ছিল একবার আপনি এসে ওর সঙ্গে দেখা করেন। ভালোবেসে কেউ যদি মিথ্যে কথা বলে সেটা কি পাপ? এই লাইনটা পড়তে গিয়ে আমার এখনো গলাটা চোখটা হয়ে যাচ্ছে। মানে এইরকম যে ডিরেক্টর, সে ছবি করতেন টিনের তলোয়ার। তো এটা আমাদের জন্য বোধহয় যারা সিনেমা লাভার্স, আমাদের জন্য বোধহয় খুব বড় একটা মিস এটা। আর জানি ভীষণ ইমোশনাল হয়ে গেছেন বিপ্লব দা এই গল্পটা বলতে বলতে। আর আমাদের আড্ডাও খুব মানে শেষ হবার নয়, মানে এমন বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছি বা এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি, তার অনুষঙ্গ হিসেবে আরও এমন মানুষদের কথা বলছি যাদের সম্বন্ধে কথা বলার থেকে বেশি শুনতে খুব ভালো লাগে, অন্তত আমার ক্ষেত্রে তো বটেই, একেবারে। এবং এটা তো আমরা পড়েওছি, সত্যজিৎ রায় বলে গেছেন যে ওনার চলচ্চিত্র জীবনে কাজ করার আনন্দের মধ্যে একটা বিশাল আনন্দ হচ্ছে উত্তম কুমারের সাথে ওনার কাজ করা। এবং এটাও বলে গেছেন যে উত্তম কুমার সুচিত্রা সেন যে জুটি, যে যুগলবন্দি, সেটা পৃথিবীতে এরকম রোম্যান্টিক জুটি নেই। এবং এটাও কিন্তু না, হবে না। এটাও কিন্তু ঠিক যে উত্তম কুমার হতেন না যদি পাশে সুচিত্রা সেন না থাকতেন, অভিজাত বাবা ছবি বিশ্বাস না থাকতেন, রাগী বাবা কমল মিত্র না থাকতেন, এবং স্নেহশীল বাবা পাহাড়ি সান্যাল না থাকতেন। অন্যদিকে ছায়া দেবী, ভারতী দেবী, অপর্ণা দেবী, চন্দ্রাবতী দেবী, সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, সাবিত্রী চট্টোপাধ্যায়। এবং উত্তম কুমার নিজেও বলতেন যে আমি ভয় পাই দুজনকে, একজন সাবু আর একজন বুড়ো, এরা এত ন্যাচারাল। সেটাই যে কমেডি টাইমিং এর একটা গল্প বলি, সেটা হচ্ছে যে মৃণাল সেনের ছেলে কুণাল সেন, তো ওনার সাথে আমার আলাপ ছিল না, কিন্তু ওর সাথে আড্ডা মারতো বিক্রম সেন, সে আমার বন্ধু। বিক্রম বলছে জানো তো, একদিন আমরা আড্ডা মারছি, হঠাৎ বেল বেজেছে, দরজা করে দেখি উত্তম কুমার দাঁড়িয়ে আছে। এত নার্ভাস হয়ে গেছি, ওনাকে ঘরেও আসতে বলিনি। তো এসে বলো অনুপ আছে, অনুপ কুমার তো থাকতেন, ওটাগুলো অনুপ কুমার নেই, বলে একটু বলে দিও যে আমি এসেছিলাম মানে তখন। তো বলে বেরিয়ে যাওয়ার পর বলো আমরা কি ছাগল, ডাকলাম না, চা খাওয়ালাম না, আড্ডা মারতে পারতাম। তো অনুপ কুমারকে ওরা যা এসছে বলেছে যে আপনাকে যেতে বলেছে, তো অনুপ কুমার গেছে, দেখা করে এসছে। তারপরে বিক্রম বলে জিজ্ঞেস করেছে যে অনুপ তো কেন রেখেছিল আপনাকে? বলে রেখেছিল, আমাকে বললো যে অনুপ এই দেখ তো এখানে একটা কমেডি সিন আছে, এটা আমাকে করতে হবে, তুই একটু অভিনয় করে দেখাতো। বলছে আমি অভিনয় করে কী দেখাবো? বলছি কর না, তোর কমেডিটা বেটার আমার থেকে, আমি তো দেখতে চাই। সেটা হচ্ছে মৌচাক ছবি। আচ্ছা। বলে উনি অনুপ কুমারকে ডেকে তার অভিনয় দেখে সেটার থেকে নিয়ে উনি পাঠটা করবেন, মানে অনুপ কুমারের কাছ থেকে টিউটোরিয়াল নিচ্ছেন, যদি আজকের সহজ ভাষায় বোঝবার চেষ্টা করি। এবং এই যে বললাম না, উইকনেসটা উনি স্ট্রেংথে পরিণত করবেন,
করতেন। একটা ছবি হয়েছিল জয় জয়ন্তী, হ্যাঁ। এবং তাতে একটা খুব খারাপ রিভিউ বেরিয়েছিল। একজন লিখেছিলেন, খুব সম্ভবত যুগান্তর বসুমতী, ভুলে গেছি, যে জয় জয়ন্তী দেখে বুঝলাম যে গান্ধীজির অসহযোগ আন্দোলন বা সুভাষ বোসের আজাদিন ফৌজের জন্য ইংরেজরা আমাদের দেশ ছেড়ে পালিয়ে যায়নি, ইংরেজরা আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছে উত্তম কুমারের ইংরেজি শুনে। এটা উত্তম কুমারের পক্ষে বিরাট অপমানজনক একটা রিভিউ। যে কোনো স্টার কিন্তু ওই পত্রিকায় ফোন করে তার চাকরিটা খেয়ে দিত। উত্তম কুমার কিন্তু সেটা করেননি, কারণ গল্পটা আমাকে প্রফেসর এন বিশ্বনাথন বলেছেন। উনি এন বিশ্বনাথনকে ফোন করে বললেন, স্যার আমার একটা রিভিউ বেরিয়েছে, আমার তো উচ্চারণটা ভালো না, আপনি কি আমাকে একটু ট্রেনিং দেবেন? তার মানে ওনার উইকনেসটা উনি স্ট্রেংথে পরিণত করার জন্য কিন্তু ক্রিটিসিজমটাকে কতটা নিতে পারতেন। মানে সেটা না নিতে পারলে কোনো দিনই উনি এত বড় জায়গায় যেতেন না। আরেকটা অনেক গল্প, কামু মুখার্জি আমার একটা ডকুমেন্টারিতে পাঠ করছিলেন, NT2-তে শুটিং হচ্ছিল, তো উনি বলছেন সোনার হরিণের সময় কামু মুখার্জি সবে এসছেন, গুন্ডার পাঠ। তো কামু মুখার্জি গুলি করবে, উত্তম কুমারের হাতে গুলির একটুখানি ছড়রাটা লাগবে, উত্তম করে চিৎকার করে পড়ে যাবে। কামু মুখার্জি তো এই লাইনেই ছিলেন, তো উনি কাকে একটা বলেন হিরো, চিৎকার করলো, ডিরেক্টরে ওকে বলে দিল। কোনোদিন ছাড়াটা খায়নি, জানেই না কি। উত্তম কুমার পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি কামু মুখার্জি ডাকলেন, বলে আমার চিৎকারটা হয়নি না, বলে কিছু হয়নি, আপনি জানেনই না কী করে কীরকম হবে, দেখিয়ে দিল। তো উনি তখন ডিরেক্টর বলে সলিল দত্ত ছিল, যে সলিল এই শটটা তুমি আরেকবার নিও। ফলে এই যে প্রতি মুহূর্তে আমি নিজেকে ইমপ্রুভ করব, কারেকশন করব, কমপ্লেসেন্ট নই, আমি করে দিয়েছি আমি স্টার, এটা কিন্তু যত বড় অভিনেতা, অমিতাভ বচ্চনের মধ্যে সেই জিনিসটা রয়েছে, যারা এমনকি শাহরুখ খানের অনেক ইন্টারভিউতে শুনেছি প্রত্যেককে যে এটাই আমার প্রথম শট, এরমভাবে আমি শটটা দিচ্ছি। আমি মনে করি যে অহমিকা এমন একটা জিনিস যেটা একটা শিল্পীকে খুন করে দেয়, শেষ করে দেয়। তোমরা অহমিকা করার কোনো সুযোগ নেই, কারণ তুমি কিসের উপর অহমিকা করবে? তোমার থেকে অনেক বড় বড় অভিনেতা আছে, ঠিক, তোমার থেকে বড় বড় সায়েন্টিস্ট আছে, তোমার থেকে বড় বড় হিস্টোরিয়ান আছে, তোমার থেকে বড় বড় আরও অনেকে আছে যারা পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে। তুমি কেউ নও ক্যাল টাইমস আর টিটুতে বেরোবে বলে কাঁধটা স্টিফ করে এরম করে তাকিয়ে কথা বলবে। একদমই তাই। তো আজকে আরও একবার আমরা সেলিব্রেট করলাম উত্তম কুমারকে, এবং এই মানুষটা অনেকের কিন্তু জীবন এবং যাপন, মানে যেটা আমি বলবার চেষ্টা করছিলাম, অনেক বাঙালি আছে এখন উত্তম কুমার থিমড ক্যাফে হয়, উত্তম কুমারকে নিয়ে আবার অতি উত্তম হয়, আরও অনেক বছর, আরও অনেক হাজার বছর আমার মনে হয় এরকম উত্তম কুমারকে আমরা সেলিব্রেট করব। আর তাই তো তিনি এভারগ্রিন হিরো, তাকে আমরা উত্তম কুমারকে এবং সুচিত্রা সেনকে, যেটা বলছিলাম যে আমরা এভারগ্রিন আলোচনা করলে আরও অনেকটা সময় চলে যাবে, কিন্তু শুধুমাত্র সেলিব্রেট করব না, আমি মনে করি যে এটা খুব প্রয়োজন যে বিশ্লেষণ করা যে কেন উনি আজকেও এতটা প্রাসঙ্গিক। যারা বিশেষ করে অভিনেতা হতে চান তাদের কাছে উত্তম কুমার কিন্তু রিসার্চ সাবজেক্ট। সেটা যদি গবেষণার মতো করে ওনার অভিনয় দেখা যায়, কারণ অভিনয় দুটো দিক আছে, একটা নান্দনিক দিক, একটা কারিগরি দিক, শুধুমাত্র সৌন্দর্য তো নয়, টেকনিক্যাল ব্যাপার আছে। আমি কি করে ফ্রেমিং করছি, আমি কি করে ফ্রেম আউট করছি, আমি ক্যামেরার লেন্স কতটা বুঝি, 16 লেন্স কি 20 লেন্স কি, কতটা সেইভাবে কি, যত বড় লেন্স হবে ক্লোজ আপ হবে, আমি চোখ কী করে ব্যবহার করছি, এই পুরো জিনিসগুলো কিন্তু না বুঝলে একটা সিনেমার অভিনেতা হওয়াটা খুব অসম্পূর্ণ। সেই স্টাডিটা যদি আজকের যারা উদীয়মান অভিনেতা দেখেন এবং নিজেদেরকে উত্তম কুমারের মতো না ভেবে উত্তম কুমারের অভিনয়ের কাছে সারেন্ডার করেন, তাহলে আমার মনে হয় আমরা আরও কিছু ভালো অভিনেতা পাবো। একেবারেই তাই, কারণ আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় আপামোর বাঙালি বিশ্বাস করে মহানায়ক একজনই হয় এবং তিনি এক অদ্বিতীয়ম। আর বোধহয় দ্বিতীয় কোনো মহানায়ক হবে না, এবং সেটা আরও একবার প্রুভড কিভাবে আমরা বলতে পারি, আবারও ফ্যাক্ট দিয়ে প্রুভ করতে পারি। প্রথম যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর শুরু হলো, রেসিপিয়েন্ট কিন্তু ছিলেন সেই আমাদের ভারত পুরস্কার। হ্যাঁ, তো আমাদের উত্তম কুমার অ্যান্টনি ফিরেঙ্গি এবং চিড়িয়াখানা সিনেমার জন্যে। ভারতবর্ষে অনেক অভিনেতা রয়েছেন, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ সব কিছু মিলিয়ে সেই সময় অনেক তাবড় তাবড় অভিনেতারা ছিলেন, কিন্তু
উত্তম কুমার এবং- এবং এবং- অদ্বিতীয়। এবং এলিজাবেথ টেলর বলেছিলেন যে ওনার খুব ইন্টারেস্ট আছে উত্তম কুমারের সাথে কাজ করার একদম বিদেশে, মানে ওই চার্নটা ওনার ছিল। ওনার না, সেটা শুধু চার্ন না, মানে সব কিছুর মধ্যে একটা ডেডিকেশন, যে ডেডিকেশনটা ছাড়া কিন্তু শিল্পী বড় হতে পারে না। একদম তাই। তো আজকে আরও একবার 24শে জুলাই, এবং এমন করে প্রত্যেক বছর 24শে জুলাই আসবে সেপ্টেম্বর মাসে। আমার মনে হয় যে শুধুই সেপ্টেম্বর মাস, জুলাই মাস জুড়েই যেন শুধু উত্তম কুমারকে সেলিব্রেট না করা হয়। 365 দিন বাঙালির জীবনে যেন, যেমন করে বিপ্লবদা বললেন, যে আমরা বিশ্লেষণ করি যে কেন একজন বাঙালি আজও সেলিব্রিটি, আজও মহানায়ক, উত্তম। আজও উত্তম। আর এরপর উত্তম কুমারকে নিয়ে কথা বলা তো শেষ হয় না, কিন্তু সময় চোখ রাঙানি দিচ্ছে। তাই আজকের মতো আলোচনা শেষ করছি, কিন্তু ধন্যবাদ জানাই তোমায়। তার সঙ্গে সঙ্গে একটা আবদারও, যে আবারও আসতে হবে। ধন্যবাদ বললে আমি বলি ধন্যবাদ দাও। তার সঙ্গে আবদারটাও রেখে দিয়েছি, আবারও একদিন আসতে হবে রেডিও নিউ টাউনে, এবং নিশ্চয়ই এইভাবেই আড্ডা দিতে হবে। নিশ্চয়ই আসবো। আর সকলে ভালো থাকবেন এবং শুনতে থাকবেন, দেখতে থাকবেন রেডিও নিউ টাউন।